গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর উপর অনেকগুলো ক্লাস নিয়েছি। তো আজকে আমি এখন তোমাদের নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে ধারণা দিব, যে আমরা নেটওয়ার্ক স্থাপনের জন্য বিভিন্ন ডিভাইস ব্যবহার করে থাকি, বা কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ডিভাইস আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা কিছু নেটওয়ার্ক ডিভাইস নিয়ে একটু আলোচনা করব। নেটওয়ার্ক ডিভাইস, তো আমি কয়েকটি নেটওয়ার্ক ডিভাইস নিয়ে একটু আলোচনা করব, যেমন মডেম, তারপর আছে ল্যান কার্ড বা এনআইসি, তারপর আছে রিপিটার, তারপর আছে হাব, তারপর আছে সুইচ, তারপর আছে রাউটার, তারপর আছে ব্রিজ, আমরা গেটওয়ে ব্যবহার করে থাকি। তো এই ডিভাইসগুলো আমরা নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে প্রথমে একটু আসা যাক যে মডেম। তো মডেম আসলে কি? তো মডেমও একটা নেটওয়ার্ক ডিভাইস। তো মডুলেশন এবং ডিমডুলেশনের মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যদি তথ্যের আদান প্রদান করতে চাই, তাহলে আমরা এই মডেম ব্যবহার করে থাকি। অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক কম্পিউটার থেকে একাধিক কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এই মডেম প্রয়োজন। তো এই মডেমের যে মডেমটা যদি ইংলিশে আমি লিখি, মডেম MODEM। তো মডেম অর্থাৎ হচ্ছে এখানে মডুলেশন বা মডুলেটর, আবার DEM এই অংশটাকে ডিমডুলেটর। তো দুইটা অংশ, একটা হচ্ছে মডুলেটর আর একটা হচ্ছে ডিমডুলেটর। তো আমরা যখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্যের আদান প্রদান করে থাকি, যদি কোনো নেটওয়ার্কের মাধ্যমে, যে পাবলিক টেলিফোন নেটওয়ার্ক যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কম্পিউটারে যে ডেটাগুলো থাকে সেগুলো কিন্তু ডিজিটাল ডেটা, সেগুলো হচ্ছে ডিজিটাল ডেটা। যখন আমরা এটাকে পাবলিক টেলিফোন নেটওয়ার্কে পাঠিয়ে দিই, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যানালগ ডেটা। আবার যখন আমাদের অন্য একটা কম্পিউটার ডেটাটা আসতেছে, তখন সেটা কিন্তু আবার হয়ে যাচ্ছে ডিজিটাল ডেটা। তো এই মাঝখানে থাকতেছে মডেম, এখানেও থাকতেছে মডেম। তাহলে মডেমের দুইটা অংশ, একটা হচ্ছে মডুলেটর
আরেকটা হচ্ছে ডিমডুলেটর। তো আমরা যখন এই ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় রূপান্তর করতে যাব তখনই আমাদের এই মডেমের প্রয়োজন। অর্থাৎ এখানে আমরা যে মডেম ব্যবহার করতেছি সেই মডেমের কাজ হচ্ছে ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় রূপান্তর করা। আর এই মডেমের যে মডুলেটর অংশটা আছে এই মডুলেটরের কাজ হচ্ছে এই ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় রূপান্তর করা। তো আমাদের যখন আরেকটা কম্পিউটারে সেই ডেটা আসবে তখন সেই ডেটা অবশ্যই ডিজিটাল ডেটা হতে হবে। তাহলে এখানে যে মডেমটা আমরা ব্যবহার করব সেই মডেমটা কিন্তু এই ডিমডুলেটরের কাজ করবে। অর্থাৎ এই ডিমডুলেটরের কাজ হচ্ছে যে অ্যানালগ ডেটা আছে সেই অ্যানালগ ডেটাটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করা। তাহলে কি করব আমরা এখানে কম্পিউটারে যে তথ্যটা আছে এখানেও আমরা সেই তথ্যটা পড়তে পারবো। তাহলে মডেম এই কাজটাই আমাদের করে থাকে। এরপর আমাদের আসা যাক যে এনআইসি। দ্বিতীয় নম্বরে ছিল এনআইসি। এনআইসি অর্থাৎ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। অর্থাৎ একটা কম্পিউটারকে যদি নেটওয়ার্কের আওতায় আনতে হয় তাহলে অবশ্যই তার এই এনআইসি এর প্রয়োজন, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের প্রয়োজন। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যদি না হয় তাহলে কিন্তু কম্পিউটারকে বা যে কোনো ডিভাইসকে নেটওয়ার্কের আওতায় কিন্তু আনা সম্ভব হবে না। আমরা যে ল্যাপটপগুলো ব্যবহার করে থাকি ল্যাপটপের সাথে কিন্তু বিল্ট ইন এই এনআইসি কার্ড কিন্তু দেওয়া থাকে। এবং যে বর্তমানে যে কম্পিউটারগুলো আছে ডেস্কটপ কম্পিউটার সেই ডেস্কটপ কম্পিউটারে কিন্তু এনআইসি কার্ডগুলো বিল্ট ইন করা থাকে। আগে যে কম্পিউটারগুলো ছিল অনেক আগে তখন এগুলো আলাদা করে দিতে হতো, কম্পিউটারে বিল্ট ইন থাকতো না, তখন আলাদা করে যুক্ত করতে হতো। কিন্তু বর্তমানে যে কম্পিউটারগুলো আছে সব কম্পিউটারে কিন্তু এই এনআইসি যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এটা কিন্তু সংযুক্ত করা থাকে বিল্ট ইন ভাবে। এটার মাধ্যমে আমরা কি করতে পারি যে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করতে পারি। আমরা যে ল্যান যদি করতে চাই ল্যান সংযোগ বা যে কোনো মডেম ব্যবহার করতে চাই, অর্থাৎ নেটওয়ার্কের সাথে যুক্ত হতে হলে আমাদের এই এনআইসি কার্ডের প্রয়োজন। তো এই এনআইসি কার্ডের সাথে একটা তার যে রম আছে সেই রমে কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস থাকে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। অর্থাৎ একটা ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু কম্পিউটারের যে শেয়ার, যদি আমরা মোবাইলের কথা চিন্তা করি যে মোবাইলে কিন্তু একটা আইএমইআই নাম্বার থাকে যে নাম্বারের পরিবর্তনযোগ্য নয়, যে তার মাধ্যমে আমরা কি করতে পারি যে মোবাইলগুলোকে আলাদা করে শনাক্ত করতে পারি বা চিহ্নিত করতে পারি। তো তেমনিভাবে কম্পিউটারও কিন্তু এই এনআইসি কার্ডের মধ্যে যে রম আছে রমে কিন্তু এই ম্যাক অ্যাড্রেসটা থাকে যার মাধ্যমে কিন্তু একটা কম্পিউটারকে আলাদা করে চিহ্নিত করা যায়। অর্থাৎ একটা ইউনিক নাম্বার কিন্তু প্রত্যেকটা কম্পিউটারেই থাকে। এরপরে যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে এই কার্ডের সাথে একটা নেটওয়ার্ক সকেটও থাকে যার মাধ্যমে আমরা কি করতে পারি যে বিভিন্ন কেবল নেটওয়ার্কের যে কেবল আছে সেই কেবলগুলো আমরা যুক্ত করতে পারি। সেখানে থাকে হচ্ছে RJ45 এই সকেটটা থাকে সেখানে, যার সাহায্যে আমরা কি করতে পারি যে নেটওয়ার্কের জন্য যে কেবল আছে সেই কেবল আমরা এই এনআইসি এর সাথে যুক্ত করতে পারি। তো এটা ছিল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এরপর আমরা একটু আসি পরবর্তী যে ডিভাইসটা ছিল যে রিপিটার।
রিপিটার। তো আমরা জানি নেটওয়ার্ক স্থাপনের জন্য আমরা কিন্তু বিভিন্ন প্রকার কেবল ব্যবহার করে থাকি। তো আমরা জানি যে দূরত্ব বেড়ে গেলে কিন্তু নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়, সিগন্যাল কিন্তু দুর্বল হয়ে পড়ে। যে আমরা যে ডিশের সংযোগ আছে, ডিশ লাইনে যে কেবল ব্যবহার করে থাকি, বা আমাদের নেটওয়ার্ক স্থাপনের জন্য আমরা যে টুইস্টেড পেয়ার কেবল আছে, তারপর অপটিক্যাল ফাইবার কেবল আছে, বিভিন্ন প্রকার কেবল কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো আমরা জানি যে দূরত্ব যখন বেড়ে যায়, যে কিছু কিছু কেবলের নির্দিষ্ট সীমা আছে, যে 100 মিটার পর্যন্ত, তার বাইরে গেলে কিন্তু সে ডেটাকে ট্রান্সমিট করতে পারবে না, অর্থাৎ সিগন্যাল দুর্বল হয়ে পড়বে। তো এই যে দুর্বল সিগন্যাল আছে, সেই দুর্বল সিগন্যালটাকে যদি আমরা সবল করতে চাই, তাহলে আমাদের এই রিপিটার প্রয়োজন। অর্থাৎ এই রিপিটার ডিভাইসের কাজ হচ্ছে যে দুর্বল যে সিগন্যালটা, সেই দুর্বল সিগন্যালটাকে সবল করে সেটাকে আবার ভালোভাবে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা। তো এটা হচ্ছে সেই রিপিটার ডিভাইস। তো এরপর আমরা ব্যবহার করে থাকি যে হাব। যে হাব ডিভাইস আছে, তো হাবটা রিপিটারের মতোই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে পোর্ট সংখ্যা কিন্তু বেশি থাকে, অর্থাৎ একাধিক পোর্ট যুক্ত রিপিটারকে বলা হয় হচ্ছে হাব। তো হাবটা আমরা ব্যবহার করে থাকি যখন আমরা নেটওয়ার্ক টপোলজি স্থাপন করে থাকি, তো বিভিন্ন কম্পিউটারের মধ্যে যখন আমরা সংযোগ স্থাপন করে থাকি, যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের মধ্যে ডেটার আদান প্রদান ঘটবে, তখন আমরা কি করি, এই হাব ডিভাইসটা ব্যবহার করে থাকি। যে তার অনেকগুলো পোর্ট আছে, সে কি করতে পারে, অনেকগুলো কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। তো অনেকগুলো কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করার ক্ষেত্রে আমরা এই হাব ডিভাইসটা ব্যবহার করে থাকি। এই হাব ডিভাইস দ্বারা নেটওয়ার্ক স্থাপন করলে যতগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, প্রত্যেকটা কম্পিউটারই কিন্তু ডেটা গ্রহণের অধিকার রাখে। অর্থাৎ আমি যদি এই কম্পিউটার থেকে কোনো ডেটা সেন্ড করি, তাহলে তার আন্ডারে যতগুলো কম্পিউটার যুক্ত থাকবে, সবগুলো কম্পিউটারই কিন্তু ডেটা গ্রহণ করতে পারবে। তো এটা হচ্ছে এই হাব ডিভাইসের কাজ। যখন আমরা স্টার টপোলজি স্থাপন করে থাকি, তখন কিন্তু এই হাব ডিভাইসটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে আমাদের আছে সুইচ ডিভাইস। সুইচ ডিভাইস, তো সুইচটা হচ্ছে অনেকটা হাবের মতোই। হাব যেমন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আমাদের ডেটার আদান প্রদান করতে সাহায্য করে, অর্থাৎ হাব যুক্ত থাকলে প্রত্যেকটা কম্পিউটারের মধ্যেই কিন্তু ডেটার আদান প্রদান হবে। তো সুইচ একটু ভিন্ন। সুইচ কি করবে, ডেটা গ্রহণ করে টার্গেট কম্পিউটারে প্রেরণ করবে। অর্থাৎ আমরা যদি হাব ব্যবহার না করে সুইচ ডিভাইস ব্যবহার করে থাকি, তাহলে তার আন্ডারে যে কম্পিউটারগুলো থাকবে, সব কম্পিউটারকে কিন্তু সে ডেটা সেন্ড করবে না। অর্থাৎ টার্গেট কম্পিউটারে সে ডেটা সেন্ড করবে। যেখান থেকে যদি আমরা কোনো ডেটাকে সেন্ড করতে চাই, তাহলে সে যাকে টার্গেট করবে, যার উদ্দেশ্যে ডেটা প্রেরণ করা হবে, শুধুমাত্র সেই ডেটা গ্রহণ করতে পারবে। অন্য কম্পিউটার কিন্তু ডেটা গ্রহণ করতে পারবে না। অর্থাৎ এটা নিয়ন্ত্রিত। এখানের যে নেটওয়ার্ক ব্যবস্থা, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত। অর্থাৎ ডেটা গ্রহণ করে শুধুমাত্র টার্গেট কম্পিউটারে ডেটা প্রেরণ করবে। যদি একটা থাকে তাহলে একটা কম্পিউটারে দিবে, যদি দুইটাকে টার্গেট করা হয় তাহলে দুইটাকে। অর্থাৎ যে কয়টা কম্পিউটারকে সে পারমিশন দিবে আইপি অ্যাড্রেসের উপর ভিত্তি করে, সেই শুধুমাত্র ডেটাগুলো গ্রহণ করতে পারবে, অন্যরা কিন্তু ডেটা গ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে হাব এবং সুইচের পার্থক্য।
তো এরপর আসা যাক যে রাউটার। এরপর আছে রাউটার। রাউটার হচ্ছে অনেকটা পোস্টম্যানের মতোই, সে ডেটা গ্রহণ করে সবচেয়ে কম যে দূরত্বের যে পথটা আছে সেই পথ দিয়ে সে ডেটাকে প্রেরণ করে থাকবে। অর্থাৎ অনেকগুলো পথ থাকলে সব থেকে কম দূরত্বের যে পথটা আছে সেই পথটাকে সে বেছে নিবে, তারপর সে ডেটা প্রেরণ করবে। তো এটা হচ্ছে মূলত রাউটারের কাজ, যে ডেটাকে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পৌঁছে দেওয়াই হচ্ছে মূলত রাউটারের কাজ। এরপর আমাদের আছে ব্রিজ ডিভাইস। ব্রিজ ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ককে মূলত যুক্ত করার জন্য এই ব্রিজ ডিভাইসটা ব্যবহার করা হয়। অর্থাৎ অনেকগুলো ছোট ছোট যে নেটওয়ার্কগুলো আছে সেগুলোকে যুক্ত করে একটা বৃহৎ নেটওয়ার্ক গড়ে তোলাই হচ্ছে এই ব্রিজ ডিভাইসের কাজ। এরপর আমাদের আছে যে গেটওয়ে। তো এই গেটওয়ে হচ্ছে ভিন্ন ধরনের দুটি প্রোটোকলকে যুক্ত করে সেখানে নেটওয়ার্ক স্থাপন করা। অর্থাৎ ভিন্ন ধরনের নেটওয়ার্কের প্রোটোকল যুক্ত নেটওয়ার্কে তথ্যের আদান প্রদান করতে এই গেটওয়ে ডিভাইসটা ব্যবহার করা হয়। তো আমরা বিভিন্ন প্রকার নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে জানলাম। তো এখন আমরা একটু যে নেটওয়ার্ক টপোলজি আছে কম্পিউটারের, সেই টপোলজি নিয়ে আমরা একটু আলোচনা করব। টপোলজি যে কম্পিউটার টপোলজিটা আছে, যে আমরা যখন নেটওয়ার্কের সাথে যুক্ত থাকি, যে কম্পিউটার নেটওয়ার্কে যখন আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করি, তো সেই যে সংযোগ বিন্যাসটা, সেই সংযোগ বিন্যাসটাকেই বলা হয় হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ আমরা কম্পিউটারগুলোকে কোন উপায়ে সাজিয়ে কোন ডিভাইস ব্যবহার করে আমরা বিভিন্ন কম্পিউটারের মধ্যে তথ্যের আদান প্রদান করব, তার যে গঠন বিন্যাস, সেই গঠন বিন্যাসটাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো এই পর্যন্ত আমাদের 6টি নেটওয়ার্ক টপোলজি আছে। যে নেটওয়ার্ক টপোলজির সংখ্যা আছে কয়টি? 6টি। তো আমি আজকে টপোলজিগুলো লিখবো এবং সবগুলো টপোলজি নিয়ে আজকে আলোচনা করব না, আমি 2-1টা টপোলজি নিয়ে আজকে আলোচনা করব। তো আমি টপোলজিগুলোর নাম একটু আগে লিখে দিচ্ছি। যে আমরা বাস টপোলজি ব্যবহার করে থাকি, তারপর আছে রিং টপোলজি, তারপর স্টার টপোলজি, আছে ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং সর্বশেষ আছে হাইব্রিড টপোলজি।
হাইব্রিড টপোলজি। এই 6 প্রকার টপোলজি আছে। তো আমরা প্রথমে একটু বাস টপোলজি নিয়ে আলোচনা করব। বাস টপোলজি আসলে কি? তো বাস টপোলজি হচ্ছে যে টপোলজিতে একটি ব্যাকবোন স্থাপন করে তার সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত করে যে টপোলজি তৈরি করা হয় তাকে বলা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজিতে একটা ব্যাকবোন থাকে, মাঝখানে একটা কেবল ব্যবহার করা হয় এবং তার সাথে কম্পিউটার যুক্ত থাকে। এগুলো কিন্তু কম্পিউটার, এর সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত করে একটা টপোলজি স্থাপন করা হয়। তো মাঝখানে যেটা থাকে এটাই হচ্ছে ব্যাকবোন। এই ব্যাকবোনের সাথে কম্পিউটারগুলো যুক্ত করে তারপর কিন্তু এই বাস টপোলজি তৈরি করা হয়। তোমরা চিত্রটা এঁকে নিচে নাম লিখে দিবে যে চিত্র বাস টপোলজি। এই যে মাঝখানে যে ব্যাকবোন আছে এটাকেই বলা হচ্ছে বাস লাইন। যে কেবলটা আছে এই কেবলটাকে কিন্তু সম্প্রসারণও করা যায়, রিপিটার ব্যবহার করে এই কেবলটাকে সম্প্রসারণ করে এই বাস লাইনটা বৃদ্ধি করে কম্পিউটারের সংখ্যা কিন্তু আরো যুক্ত করা যায়। এটা কিন্তু একটা বাস টপোলজির সুবিধা। তারপর বাস টপোলজির আরো কিছু সুবিধা আছে। বাস টপোলজিতে যদি কোনো একটা কম্পিউটার আমরা যদি বিচ্ছিন্ন করে ফেলি তাহলে কিন্তু নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না। আবার যদি একটা কম্পিউটার আমরা যুক্ত করি তাও কিন্তু বাস টপোলজিতে কোনো প্রকার সমস্যা হয় না। এরপর কিন্তু বাস টপোলজিতে কেবলও কম লাগে, কেবল সংখ্যাও কিন্তু বাস টপোলজিতে কম এবং বাস টপোলজিতে কিন্তু খরচটাও অনেক কম হয়। এজন্য কিন্তু অনেক প্রতিষ্ঠান এই বাস টপোলজি ব্যবহার করে থাকে। বাস টপোলজির মধ্যে কম্পিউটারগুলো যুক্ত করে তারা নেটওয়ার্ক স্থাপন করে থাকে। আবার বাস টপোলজির কিছুটা একটু অসুবিধাও আছে। যে প্রধান যে অসুবিধা আছে বাস টপোলজির, যদি মাঝখানের এই ব্যাকবোন, যে বাস লাইন, এই ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাস টপোলজিটা পুরোপুরি ভেঙে পড়বে, অর্থাৎ নেটওয়ার্ক ব্যবস্থা পুরো ভেঙে পড়বে। এরপর বাস টপোলজিতে কিন্তু এই ট্রাফিকটাও একটু বেশি হয়, কারণ এখানে একটা বাস লাইন ব্যবহার করেই অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে, তাই বাস টপোলজিতে কিন্তু ট্রাফিকটা একটু বেশি হয়। আবার আরেকটা সমস্যা আছে যে বাস টপোলজিতে কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যাটা নির্ণয় করাও একটু কঠিন। তো এটা ছিল বাস টপোলজি। তো এরপর আমরা রিং টপোলজি নিয়ে একটু আলোচনা করব। রিং টপোলজি। তো রিং টপোলজি হচ্ছে একটি কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার চক্রাকারে যুক্ত হয়ে যে টপোলজি তৈরি করে তাকে বলা হচ্ছে রিং টপোলজি। তো চিত্রটা দেখলে আমরা একটু বুঝতে পারবো রিং টপোলজিটা আসলে কিরকম হয়। রিং টপোলজিটা ঠিক এরকম, অর্থাৎ কম্পিউটারগুলো এভাবে চক্রাকারে যুক্ত থাকে
চিত্রটা হচ্ছে রিং টপোলজি। তো এই রিং টপোলজির প্রধান সুবিধা হচ্ছে যেখানে কিন্তু কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন পড়ে না, যার কারণে একা কোনো কম্পিউটার একাই আধিপত্য বিস্তার করতে পারে না। অর্থাৎ সব কম্পিউটারই কিন্তু এখানে নিজেদের মতো করে আধিপত্য বিস্তার করতে পারে। অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারই সার্ভার হিসাবে কাজ করে, আলাদা করে কোনো সার্ভার কম্পিউটার এখানে যুক্ত করতে হয় না। আর এই রিং টপোলজিতেও কিন্তু কেবলের সংখ্যা কিন্তু কম লাগে, বেশি কেবলের প্রয়োজন হয় না। তাই এই রিং টপোলজিতে কিন্তু খরচটাও কম। রিং টপোলজিতে আবার কিছু অসুবিধাও আছে, যেখানে যদি কোনো একটা কম্পিউটার আমরা সরিয়ে নিই তাহলে কিন্তু এই পুরো নেটওয়ার্ক কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বে। যেহেতু রিং টপোলজিটা কিন্তু একমুখী, অর্থাৎ এখান থেকে এভাবে ডেটার আদান প্রদান ঘটবে, এটা একমুখী প্রক্রিয়া। তাই যদি কোনো একটা কেবলও বিচ্ছিন্ন হয়ে যায়, কেবলও যদি নষ্ট হয়ে যায়, তাও কিন্তু পুরো নেটওয়ার্কটা কিন্তু ভেঙে পড়বে। আবার যদি আমরা কোনো একটা কম্পিউটারের সাথে যুক্ত করতে চাই, তাও কিন্তু আমাদের পুরো নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে পড়বে। তো এরকম কিছু অসুবিধা কিন্তু রিং টপোলজিতে আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। পরবর্তী যে টপোলজিগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো যেটুকু আজকে পড়ানো হলো, বিভিন্ন প্রকার নেটওয়ার্ক ডিভাইস এবং নেটওয়ার্ক টপোলজি নিয়ে একটু আলোচনা করলাম। তো এগুলো তোমরা দেখবে, আর আমি যেগুলো বলেছি সবগুলো তোমরা নোট করে নিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।